আজকে আমরা পড়ব সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ। সিস্টার নিবেদিতা এই যে অমরনাথ লিখেছেন, এটা হচ্ছে একটা ভ্রমণ কাহিনী, অর্থাৎ ইংরেজিতে বলে ট্রাভেলগ। তোমাদের পরীক্ষাতেও আসতে পারে যে এটা কী ধরনের লেখা। ট্রাভেলগ অর্থাৎ ভ্রমণ কাহিনী। অমরনাথ হচ্ছে একটা জায়গার নাম যেটা কাশ্মীরে অবস্থিত। তো আচ্ছা, এই গল্পটা অমরনাথ যেটা গল্প আমরা পড়ব সেটা নেওয়া হয়েছে কোথা থেকে জানো? আগের যে গল্পটা আমরা পড়েছিলাম দ্য মাদার, স্বামী অ্যান্ড দ্য মাদার, ওটা নেওয়া হয়েছে কোথা থেকে? দ্য মাস্টার অ্যাজ আই শ হিম, তাই তো? অর্থাৎ সিস্টার নিবেদিতার লেখা দ্য মাস্টার অ্যাজ আই শ হিম থেকে ওই গল্পটা নেওয়া হয়েছিল। সিমিলারলি এই যে গল্পটা আমরা পড়তে চলেছি অমরনাথ, এই গল্পটাও নেওয়া হয়েছে দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। বুঝতে পেরেছ? পরীক্ষা আসতে পারে যেটা সোর্স কি, অর্থাৎ কোথায় থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। এবং পরীক্ষা আসতে পারে, এটাও আসতে পারে যে এই গল্পটা কী ধরনের গল্প, তোমরা বলবে ট্রাভেলগ অর্থাৎ ভ্রমণ কাহিনী। সিস্টার নিবেদিতা সম্পর্কে এর আগে আমরা আলোচনা করেছি আগের চ্যাপ্টারে, সেই সম্পর্কে আর যাচ্ছি না। তোমরা জানো সিস্টার নিবেদিতা কে, তাই তো? কে ছিলেন সিস্টার নিবেদিতা? স্বামী বিবেকানন্দের শিষ্যা, তাই তো? কোথাকার বাসিন্দা ছিলেন? আয়ারল্যান্ড থেকে এসেছিলেন। স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হয়ে আয়ারল্যান্ড থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন। কলকাতায় এসে প্রথম তিনি একটা স্কুল স্থাপন করেন। এইভাবে তিনি কাজ শুরু করেন আস্তে আস্তে। তো যাই হোক, তার শিষ্যা হওয়ার পরে একদিন তিনি কাশ্মীরের একটা জায়গায়, তারা একটা ওপেন ফিল্ডে তারা খাওয়া দাওয়া করছিল। খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে স্বামীজি ইচ্ছা প্রকাশ করেন যে তখন সেই সময় তিনি অমরনাথ যাত্রায় যাবেন এবং তার সঙ্গে ভগিনী নিবেদিতাও যাবেন, সিস্টার নিবেদিতাও যাবেন। এটা ঠিক হলো। এই যে ভ্রমণ কাহিনী, অর্থাৎ সেই আছাবল থেকে অমরনাথ যাত্রা, এই যে যাত্রা এবং সেখান থেকে ফিরে আসা, এই যাত্রার বর্ণনা যে কিভাবে তারা সেখানে গিয়েছিলেন অমরনাথের একটা জায়গায়, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, সমস্ত কিছু, সেখানকার ম্যাজেস্টি, সমস্ত কিছু তার এই ভ্রমণ বৃত্তান্তে আলোচিত হয়েছে। বোঝা গেল? এবার আমরা গল্পে চলে যাই, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসার মধ্যে একটাই, কোথায় থেকে গল্প নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ আই শ হিম। এটা কি ধরনের লেখা? ট্রাভেলগ, ভ্রমণ কাহিনী। আর একটা কোশ্চেন আসতে পারে, এটাও মাথায় রাখবে যে দ্য মাস্টার অ্যাজ আই শ হিম এই বইটা থেকে, বইটার কত নম্বর অধ্যায় থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, এই ভ্রমণ কাহিনীটা নেওয়া হয়েছে? সেটা হচ্ছে 8ম অধ্যায়, মনে থাকবে। অর্থাৎ দ্য মাস্টার অ্যাজ আই শ হিম বইয়ের 8ম অধ্যায় অমরনাথ থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। বোঝা গেল? নেক্সট, এবার তাহলে আমরা একেবারে গল্পে চলে যাই। বুঝতেই পারছো, একটা ভ্রমণ কাহিনী। It was in the course of an open air meal in Mughal Garden at আছাবল। অর্থাৎ আছাবলের মোগল গার্ডেনে একটা উদ্যান, খোলা মাঠের মতন আর কি উদ্যান, সেই উদ্যানে আমরা ওপেন এয়ার মিল অর্থাৎ খোলা মাঠে খাওয়া দাওয়া করা, যেমন আমরা পিকনিক করি সেই রকম খাওয়া দাওয়া চলছিল, ঠিক আছে? তাহলে ওপেন এয়ার মিল মানে কি? খোলা মাঠে খাওয়া, ডিনার করা। ডিনার বলছি, ডিনার তো রাত্রি হয়ে যাবে। যাই হোক, ইন দ্য মোগল গার্ডেন অ্যাট আছাবল, ঠিক আছে? আমরা আছাবলে খাচ্ছিলাম। এখানে উল্লেখ নেই যে রাতের বেলায় কি দিনের বেলায়। দ্যাট দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্সড, সেই সময় হঠাৎ করে স্বামীজি ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন? দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, তিনি যাবেন তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাত্রায়। মানে সেই সময়, ঠিক ওই সময়তে অমরনাথ যাত্রা চলছিল, ঠিক আছে? তোমরা দেখতে পাবে খবরে, এখনও অমরনাথ যাত্রা হয় বছরে একবার।
সেই অমরনাথ যাত্রা সেই সময় চলছিল যখন তারা সেখানে গিয়েছিল আছাবলে, তখন অমরনাথ যাত্রা চলছিল। তাই তিনি হঠাৎ করে বললেন যে আমরাও অমরনাথ যাত্রায় যাব। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং সঙ্গে কাকে নেবেন? অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, সঙ্গে নেবেন তার কন্যা নিবেদিতাকে, সঙ্গে নেবেন তার কন্যা নিবেদিতাকে। এটাও ঠিক হলো। উইথিন আওয়ার লিটল পার্টি, আমাদের এই ছোট্ট দলের মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশনস, আমাদের এই ছোট্ট দলের মধ্যেই এতটাই আনন্দে আবেগপূর্ণ হয়ে গেল। হ্যাঁ, ডিলাইট মানে আনন্দ, কংগ্রাচুলেশন মানে অভিনন্দন জানানো। ছোট দলের মধ্যে এতটাই একে অপরকে আবেগপূর্ণ আনন্দের সঙ্গে অভিনন্দন জানাতে থাকলো যে ফর অ্যানি অবস্ট্যাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, যে কোনো ধরনের বাধাই পুট ইন অ্যাওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, অর্থাৎ ভাগ্যবান সদস্যের সামনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়ালো না। বলো, ভাগ্যবান মেম্বার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এই তো তোমাদের মনোযোগ। আমি বারবার বলছি আমি পড়ানোর সময় কথা বলবে না, তাহলে আমি পড়ানো বন্ধ করে দেবো। দেয়ার ওয়াজ টু মাচ, কোথায় গেল এটা? ফর অ্যানি অবস্ট্যাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, অর্থাৎ কোনো বাধায় এতটাই তারা আবেগে আপ্লুত হয়ে গেল, তাদের যে ছোট দলটা ছিল ওখানে খাওয়া দাওয়া করছিল, সেই ছোট দলের মেম্বার যারা ছিল, সদস্য যারা ছিল, তারা এই কথা শোনার পরে যে তারা অমরনাথ যাবে, হ্যাঁ, স্বামীজির সঙ্গে, এই কথা শোনার পরে তারা একে অপরকে অভিনন্দন জানাতে থাকলো এবং প্রচণ্ড আনন্দ পেল। এবং এতটাই আনন্দ পেল যে সেই ভাগ্যবান সদস্যের সামনে অমরনাথ যাত্রায় যাওয়ার যে বাধা পড়ার কথা, সেই কোনো বাধাই রইল না। অর্থাৎ নিবেদিতা এখানে মেম্বার, ফরচুনেট মেম্বার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ভগিনী নিবেদিতাকে। ফার্স্ট অফ অল তিনি মহিলা, দ্বিতীয়ত তিনি হচ্ছেন ফরেনার্স, তাই তো? তাহলে তারা ছোট দলটার মধ্যে যে এতটাই সবাই আনন্দ হয়ে গেল যে কেউ বাধা দিল না, ঠিক আছে, কোনো বাধা রইল না নিবেদিতার সামনে। তাহলে ফরচুনেট মেম্বারটাকে নিবেদিতা। অ্যান্ড এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, এইভাবে সাহায্যপ্রাপ্ত হয়ে অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার, অর্থাৎ রাজ্যের আধিকারিকের সহায়তায়, ইন চার্জ অফ দ্য জার্নি, এই জার্নির যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তার সহায়তায়, প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড, অর্থাৎ প্রস্তুতি চলতে লাগলো ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই এক ও অদ্বিতীয় অভিজ্ঞতার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। এখানে ইউনিক মানে এক ও অদ্বিতীয় হয়, এখানে ইউনিক মানে সর্বশ্রেষ্ঠ বা খুব ভালো। এক্সপিরিয়েন্স বলতে কোন এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এখানটায়? অমরনাথ যাত্রা, অর্থাৎ অমরনাথ যাত্রার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল, মানে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। আর একটা কথা এখানে বলে রাখি, তোমাদের কোশ্চেন আসে, আছাবলটা কোথায় অবস্থিত? কাশ্মীরে। নেক্সট, কাশ্মীর সিমড ইন দোজ উইকস, সেই সময়ে কাশ্মীরের সেই সপ্তাহগুলোতে কাশ্মীরকে দেখে মনে হতো বা টু বি ফুল অফ পিলগ্রিমস, অর্থাৎ সেই সময় কাশ্মীর সম্পূর্ণরূপে তীর্থযাত্রীদের দ্বারা পরিপূর্ণ হয়ে যেত। অর্থাৎ ম্যাক্সিমাম লোক, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক এবং বিদেশ থেকেও বিভিন্ন প্রান্ত থেকে লোক এই সময় অমরনাথ যাত্রায় ভিড় করে কাশ্মীরে। উই লেফট আছাবল, আমরা আছাবল ত্যাগ করলাম, অ্যান্ড রিটার্ন টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ, এবং আমরা ফিরে আসলাম আমাদের ইসলামাবাদের নৌকাতে। তাহলে আছাবল থেকে কোথায় ফিরে আসলাম? ইসলামাবাদ। আছাবল থেকে কিন্তু ডিরেক্ট অমরনাথ যাওয়া যায়, কিন্তু তেনারা গেলেন না,
তিনি আছাবল থেকে কোথায় আসলেন? তাদের যে বোট রাখা আছে, নৌকাগুলো রাখা আছে ইসলামাবাদে, সেখানে তারা ফিরলেন ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। তারা কেন ফিরলেন ওখানটায়? কারণ ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য, অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতির জন্য। অমরনাথ যাত্রায় যেতে গেলে তো একটা প্রস্তুতির দরকার, যেটা আছাবলে সমস্ত কিছু তাদের সঙ্গে ছিল না। ফলে তাদেরকে আবার সেই বোটে ফিরে আসতে হয় ইসলামাবাদে চূড়ান্ত প্রস্তুতির জন্য। অ্যান্ড এভরিহোয়ার উই শ, আমরা সব জায়গায় দেখলাম দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, এবং আমরা দেখলাম সব জায়গায়, বিভিন্ন যেখানে ফাঁকা জায়গা আছে সেখানেই, হ্যাঁ, সব জায়গায় বিভিন্ন মানুষের, অর্থাৎ গ্যাদারিং হোস্ট। হোস্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? হোস্ট বলতে পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রী। যারা তীর্থযাত্রায় যাবে তাদেরকে পিলগ্রিমস বলা হয়, এখানে হোস্ট বলা হয়েছে। সব জায়গায় সেই তীর্থযাত্রীদের ভিড় লক্ষ্য করা গেল। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি অ্যান্ড পিকচারেস্ক, সবটাই ছিল খুব শান্ত, কোয়াইট মানে শান্ত, অ্যান্ড অর্ডারলি সুশৃঙ্খলভাবে, অ্যান্ড পিকচারেস এবং ছবির মতো সুন্দর। অর্থাৎ তাদের যে গ্যাদারিং মানে কি হই হুল্লোড় হওয়ার কথা, কিন্তু তা ছিল না, শৃঙ্খলিত ছিল গ্যাদারিং তীর্থযাত্রীদের। তাহলে হই হুল্লোড় কথা, কিন্তু ছিল কোয়াইট, শান্ত, এবং পিকচারেস অর্থাৎ ছবির মতো সুন্দর। 2 or 3,000 people, 2 থেকে 3,000 মানুষ উড এনক্যাম্প ইন এ ফিল্ড, একটা মাঠের মধ্যে, একটা ফিল্ডের মধ্যে 2 থেকে 3,000 তীর্থযাত্রীর সমাগম হতো, যারা সেখানে এনক্যাম্প করতো। এনক্যাম্প মানে হচ্ছে তাঁবু খাটানো, অর্থাৎ রাত্রেবেলায়, শুধুমাত্র রাত্রেবেলায় থাকার জন্য টেম্পোরারি একটা তাঁবু, তোমরা দেখেছো, তাঁবু দেখেছো? হ্যাঁ, সেই তাঁবুটাকে খাটানো এবং সেখানে থাকা রাত্রের জন্য। তো 2 থেকে 3,000 ব্যক্তি সেখানে আগমন হয়েছে, তাদের থাকার ব্যবস্থা হয়েছে, তাই হইহুল্লোড় হওয়ার কথা সেসব কিন্তু হয় না, এবং খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এবং ছবির মতো সুন্দরভাবে তারা গোছালোভাবে সেখানে এনক্যাম্প করেছে, অর্থাৎ তাঁবু করেছে। অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং সেই তাঁবুটা তারা ত্যাগ করে বিফোর ডন, অর্থাৎ ভোরের আগেই। রাত্রেবেলা এনক্যাম্প করলো, পরের দিন ভোরের আগেই কিন্তু তারা সেই তাঁবু ত্যাগ করে, তাঁবুটাকে ছেড়ে নিয়ে চলে যায়। উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন মানে অকুপাই মানে দখল করা বা অধিকারে থাকা, অকুপেশন মানে দখলদারি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে উইথ নো ট্রেস অফ দেয়ার অকুপেশন, অর্থাৎ ট্রেস মানে কি? চিহ্ন। তাদের দখলদারির কোনো চিহ্ন না রেখে ভোরবেলায় তারা চলে যেত। তাহলে দখলদারি বলতে কি? ওই জায়গাটা তারা দখল করেছে রাতের বেলায়, তাহলে দখলদারি তারা ছিল, নোংরা ফেলা পড়ে থাকার কথা, আবর্জনা পড়ে থাকার কথা, তাই তো? কিন্তু সেই সবের কোনো চিহ্ন না রেখে ভোরবেলায় তারা চলে যেত। সেভ দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, সেভ মানে রক্ষা করা, কিন্তু এখানে রক্ষা করা নয়, সেভ বলতে এখানটায় এক্সেপ্ট মানে ছাড়া। এক্সেপ্ট দ্য অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ার্স, অর্থাৎ তাদের যে রান্নার আগুনের যে ছাই, সেই ছাই ছাড়া বাকি কিছুই সেখানে পড়ে থাকতো না। বোঝা গেল? সেখানে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে কি পড়ে থাকতো? শুধুমাত্র তাদের রান্নার ছাই পড়ে থাকতো, আর কিচ্ছু পড়ে থাকতো না। বাদবাকি সব তারা গুছিয়ে সুশৃঙ্খলভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখান থেকে চলে যেত। দে ক্যারিড এ বাজার উইথ দেম, তাদের সঙ্গে থাকতো কি? বাজার, অর্থাৎ তারাই বাজার বসাতো, বাজারের সরঞ্জাম তাদের কাছেই থাকতো। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, প্রত্যেকটা থামার জায়গা বলতে বিশ্রামের জায়গা, হল্ট মানে থামা, এখানে বিশ্রাম নেওয়ার জন্যই তো তারা থামবে, সারাদিন হাঁটবে, পরে একটা জায়গায় হল্ট করবে মানে বিশ্রাম নেবে। তাহলে প্রত্যেকটা বিশ্রামের জায়গাতেই দ্য পিচিং অফ টেন্টস, তাঁবু খাটানো, অ্যান্ড ওপেনিং অফ শপস, দোকান খোলা বা দোকান সাজানো, টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, ঘটতো অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে।
টুক প্লেস মানে ঘটা, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, র্যাপিডিটি মানে দ্রুততা। মানে তাদের যেখানেই তারা বিশ্রাম নিত, ওই দলগুলো তীর্থযাত্রীগুলো 2-3 হাজার ব্যক্তি যেখানেই তারা বিশ্রাম নিত সেখানেই তারা এত তাড়াতাড়ি তাঁবু খাটাতো এবং খুব তাড়াতাড়ি তারা দোকান সাজিয়ে নিত একদম দ্রুততার সঙ্গে। অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংটিভ, তাদের এই যে সঙ্গবদ্ধতা দেখে মনে হতো যেন স্বতঃস্ফূর্ত, অর্থাৎ এটা যেন স্বতঃস্ফূর্ত তাদের কাছে। স্বতঃস্ফূর্ত বলতে কি বোঝায়? যেটা অটোমেটিক্যালি হয়, ইচ্ছা মানে জোর করে ইচ্ছার দরকার হয় না। আমাদের স্বতঃস্ফূর্ত কাজটাকে বলে ইনস্টিংটিভ ওয়ার্ক। অর্থাৎ তাদের যে এই সংগঠন, একত্রিতভাবে থাকা, সুশৃঙ্খলভাবে থাকা, হ্যাঁ, কোথাও হল্ট করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য সেখানে তাঁবু খাটানো, সেখানে দোকান সাজানো, সবটাই যেন তাদের সঙ্গবদ্ধ এবং স্বতঃস্ফূর্ত। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, একটা বড় রাস্তা তাদের সেই ক্যাম্পের মধ্য দিয়ে চলে যেত। অর্থাৎ যেখানে তারা ক্যাম্প করতো ঠিক সেখানে মিডল অফ দ্য পার্ট অফ দ্য ক্যাম্প, মধ্য দিয়ে একটা রাস্তা চলে যেত। অ্যান্ড হেয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস। অর্থাৎ এখানে বলছে যেখানে তারা তাঁবু করতো সেই তাঁবুতে একটা বড় রাস্তা থাকতো, উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প। অর্থাৎ সেই ক্যাম্পের একটা অংশ দিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যেত, বুঝতে পারছো? মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে যেত, ঠিক তার দুই দিকে তারা তাঁবুটা করতো এবং দোকান সাজাতো। এবং সেই দোকানে কিনতে কি পাওয়া যেত? সেখানে কোনো ব্যক্তি কিনতে পারবে ড্রাইড ফ্রুটস, শুকনো ফল, মিল্ক, দুধ, ডাল এবং রাইস, চাল রান্নাবান্নার জন্য তারা কিনতে পারবে। দ্য টেন্ট অফ দ্য তেহসিলদার, অর্থাৎ তেহসিলদারের তাঁবুটা ছিল, টেন্ট মানে তাঁবু, অফ দ্য তেহসিলদার, তেহসিলদারের তাঁবুটা ছিল উইথ দ্যাট অফ স্বামী অন ওয়ান সাইড, এক সাইডে তেহসিলদারের তাঁবুর এক সাইডে থাকতো স্বামীজির তাঁবু, অ্যান্ড মাই ওন অন দ্য আদার, এবং আমার তাঁবু থাকতো অন্য এক সাইডে। এখানে আমার বলতে কে? নিবেদিতা। অর্থাৎ তেহসিলদারের এক সাইডে থাকতো স্বামীজির তাঁবু এবং ঠিক তার অপোজিটে অন্য সাইডে থাকতো নিবেদিতার তাঁবু। ওয়াজ জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেঞ্চারাস স্পট ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার। এবং সেই তেহসিলদারের তাঁবুটাকে বসানো হতো কোথায়? একটা জেনারেলি প্লেসড নিয়ার সাম অ্যাডভেন্টেজাস স্পট, অর্থাৎ সুবিধা আছে এমন একটা জায়গায়। কিসের সুবিধা? ফর দ্য লাইটিং অফ দ্য ইভিনিং ফায়ার, সন্ধ্যাবেলার আগুনের আলোর সুবিধা যেখানে পাওয়া যাবে ঠিক সেই জায়গাটায় তেহসিলদারের তাঁবুটাকে খাটানো হতো। তার একদিকে থাকতো স্বামীজির তাঁবু এবং ঠিক তার বিপরীত দিকে থাকতো নিবেদিতার তাঁবু। অ্যান্ড দাস হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এবং এইভাবেই তার নেবারহুড মানে কি? প্রতিবেশী, বোঝা গেছে? অর্থাৎ এই যে একদিকে স্বামীজি একদিকে নিবেদিতা, টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, একটা সামাজিক কেন্দ্র টেন্ড করতো, অর্থাৎ গঠনের একটা প্রবণতা তৈরি হতো, বুঝতে পারছি? একদিকে স্বামীজি, একদিকে নিবেদিতা, তারপরে অন্যান্য সমস্ত সাধু সন্তদের টেন্ট অর্থাৎ তাঁবু, একটা সামাজিক কেন্দ্র তৈরি হওয়ার প্রবণতা তৈরি হতো। সামাজিক কেন্দ্র মানে কি? সামাজিক কেন্দ্র মানে হচ্ছে সেখানে ভালো মানুষের অবস্থান এবং সেখানে ভালো ভালো আলোচনা হওয়া। তো সেই টেন্টটা এখানে তৈরি হতো। এটা হলো তোমাদের। এবার নেক্সট দেখো।